ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক প্রেস ব্রিফিংয়ে আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেক চেয়ারম্যান হিসেবে ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে আলাদা আমন্ত্রণ জানিয়েছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গত সোমবার বিকেলে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় 5 আগস্ট ভারতে থাকা শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে কথা ওঠে। শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সে বিষয়ে এ সময় ভারত সরকারের সহযোগিতা চায় বাংলাদেশ। পরদিন দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আপনি যে মতবিনিময়ের কথা বলছেন তা একটি বেসরকারি সংবাদ মাধ্যম দ্বারা আয়োজিত। সরকার এর সাথে কোনোভাবেই জড়িত নয় অথবা ফোরামে প্রকাশিত কোনো মতামতকে সমর্থন করে না। এদিকে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিক্সের নিয়ম মেনেই আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ফেব্রুয়ারি 2026-এ দায়িত্ব গ্রহণের সময়ই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার আনুষ্ঠানিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিক্স সম্মেলনের বিষয়ে বর্তমান বিমস্টেক চেয়ারম্যান হিসেবে তাকে 18তম ব্রিক্স সম্মেলনের পার্শ্ব অনুষ্ঠানে যোগদানের জন্য আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ব্রিক্সের পার্শ্ব অনুষ্ঠানের জন্য প্রচলিত রীতি অনুযায়ী এই আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য আঞ্চলিক গোষ্ঠীর প্রধানদেরও একই পদ্ধতিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত 23 জুলাই ভারতের কাছ থেকে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। কোনো অজুহাত দিয়ে জ্বালানি খাতের সংকট এড়াতে চায় না সরকার। ফ্যাসিবাদী শাসন আমলে ক্ষতিগ্রস্ত এই খাতের সমস্যা সমাধানে সময় লাগবে, এজন্য নিরন্তর চেষ্টা করছে সরকার। বিকেলে রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। এ সময় তিনি জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব দেন দেশের জনগণকে। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। দীর্ঘ 1.5 দশকের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নানা সময় ধারাবাহিক আন্দোলন হলেও 2024-এর কোটা সংস্কার আন্দোলনে পতন হয় হাসিনা সরকারের। 36 দিনের টানা আন্দোলনে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এই আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সফলতার দাবিদার একক কোনো ব্যক্তি বা দলের নয়, এর কৃতিত্ব দেশের সর্বস্তরের মানুষের। আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। কথা বলেন চলমান জ্বালানি সংকট নিয়েও। জনগণের কষ্ট লাঘবে সরকার নিরন্তর কাজ করছে বলে আশ্বস্ত করেন তিনি। জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস এইসব বিষয়, বিদ্যুৎ এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই কথাটাও সত্য যে কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না।
আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। কারো গালগল্পে কান্না দিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি কোন খাতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি তার চিন্তা ভাবনা প্ল্যানিং করতে চায়, কাজ করতে চায়, প্রত্যেকটি বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই কাজগুলো করেছে আপনারা বলতে পারেন আমাকে? এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের পাশে আছে বলে আবারও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগে অন্তত 450 ব্যক্তির নথিপত্র সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার তাদের ব্যাংক হিসাবের খুঁটিনাটি তথ্য পেতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এ চিঠি দিয়েছে সংস্থাটি। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। দুবাইয়ের গোল্ডেন ভিসায় রয়েছে 5 বা 10 বছরের দীর্ঘমেয়াদী আবাসিক সুবিধা। এর মাধ্যমে বিদেশি নাগরিকরা স্থানীয় স্পন্সর ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও ব্যবসা করতে পারেন। দুদকের কাছে অভিযোগ আসে 2020 সালে দুবাইয়ে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন। এমন প্রেক্ষাপটে 2023 সালে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির অভিযোগ, বাংলাদেশি ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার 459 জন সুইজারল্যান্ডের ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন ব্যাংকে অর্থ পাচার করেছেন। পরবর্তীতে দুবাইয়ে গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে 972টি সম্পত্তি কিনেছেন তারা। 459 জন বাংলাদেশের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সুইস ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে পাচার করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে তারা 972টা প্রপার্টি ক্রয় করেছে দুবাইতে। এই ধরনের একটা অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এই তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে 70 জনকে শনাক্ত করে গত বছর জাতীয় রাজস্ব বোর্ড NBR-কে চিঠি দেয় দুদক। এবার 459 জনের ব্যাংক হিসাবে নথি তলব করে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে সংস্থাটি। গত বছর এই অভিযোগ সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ড NBR-এ পত্র প্রেরণ করেছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের BFIU-তে এই সংশ্লিষ্ট অভিযোগের তথ্য চেয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা BFIU-তে চিঠি প্রেরণ করেছেন। এ বিষয়ে 2023 সালে হাইকোর্টে রিট করা হলে দুদক সহ সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দেয় আদালত। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবকাঠামো উন্নয়ন ও আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিশ্চিত করতে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি। এদিকে সলিমপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুল পাল। মঙ্গলবার বিকেলে একসময়ের সন্ত্রাসের অভয়ারণ্য বলে পরিচিত জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। এ সময় তিনি আলীনগর ও ছিন্নমূল এলাকায় থাকা 2টি অস্থায়ী পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন, কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। এলাকার বাসিন্দারা জানান, তারা শান্তি চান, কোনো সন্ত্রাস চান না। জনগণের যেন সুন্দর করিয়া জেলা বাসটা করতে পারি, এইটাতে চাইবাম। চাঁদাবাজি তো এখন কয়েকদিন ধরে হয় না, আজকে মাস 6 ধরে। আমাদের এলাকা আমরা মুক্ত চাই, আমরা পরিবেশ সুন্দর চাই। এ সময় রেঞ্জ ডিআইজি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যারাই চ্যালেঞ্জ দিবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা জঙ্গল সলিমপুরে হবে না। মাস 2-3 মধ্যেই এটাকে সম্পূর্ণ আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসব এবং এখানে কোনো সন্ত্রাসী বাহিনী, কোনো গুন্ডা বাহিনী কিচ্ছু থাকবে না। জঙ্গল সলিমপুরের উন্নয়নে রাস্তাঘাট, অবকাঠামো ও পুলিশের জন্য স্থায়ী ক্যাম্প নির্মাণে মাস্টার প্ল্যান হচ্ছে। এখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের ফোর্সের ডিপ্লয়মেন্ট
তারপর হচ্ছে এখানকার সরকারি যে জায়গাগুলো আছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা, এই ধরনের সব কিছুই। আর জেলা পুলিশ সুপার জানান, সম্প্রতি অস্থায়ী পুলিশ ক্যাম্পে ব্যবহারের জন্য পানিতে বিষ মিশিয়ে দেবার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 6 জন। পানি মিশানো এই পানির নমুনাটা আমরা সংগ্রহ করেছি, এটা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনও আমরা এটা রেজাল্টটা পাই নাই। রিপোর্টটা পেলে তখন আমরা বুঝতে পারবো যে এখানে বিষ বা কীটনাশক বা বিষ জাতীয় কোন ধরনের পদার্থ মেশানো হয়েছিল। জঙ্গল সলিমপুরে সড়ক উন্নয়নে সেনাবাহিনী কাজ করছে বলেও জানান জেলা পুলিশ সুপার। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।